যে রুট ক্যানাল করলাম মানে সারা জীবনের মতো একেবারে দুর্বলতম দাঁত হয়ে গেল। মিথ না ফ্যাক্ট? অসুবিধাটা হচ্ছে যে রুট ক্যানাল নিয়ে যে ধারণাটা, সেটা হচ্ছে যে দাঁতের ক্যাভিটি বা পোকা যেটাকে আমরা বলি, সেটা নাকি বংশগত। না, এটা এক্স্যাক্টলি বংশগত নয়, কিন্তু এটাও ঠিক। রোজ যদি কেউ ফ্লস করেন, এই যে দাঁতের মাঝখানে ফাঁক বেড়ে যাবে। ফ্লসটা না, অধিকাংশ লোক ফ্লস বলে ফ্লস করি, কিন্তু আমি দেখেছি এলোপাথারি ফ্লস চালায়। মাউথ আলসার নাকি পেট গরম হলে হয়। ফ্যাক্ট না মিথ? ব্রেসের কথায় এই যে ধারণা যে বাচ্চা বয়সেই একমাত্র ব্রেস পরা সম্ভব। 80 বছর মাড়ির অসুখ হলে অধিকাংশ সময় পেশেন্ট যেটা করেন সেটা হচ্ছে ব্রাশিংটা বন্ধ করে। আমার আঙুল দিয়ে দাঁত, হ্যাঁ আমি তাদের বলি আঙুল দিয়ে অন্য কাজ করা যায়, আঙুল দিয়ে দাঁত মেজে যায় না। বাঁশ যত শক্ত হবে দাঁতের এনামেলের তত বেশি ক্ষতি হবে। আচ্ছা। যত জোরে ব্রাশ করবে তত দাঁত খারাপ হবে। নমস্কার, আমি রেশমি। হেলথ ইম্প্যাক্ট বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই। হেলথ ইম্প্যাক্ট বাংলার সব থেকে বড় হেলথ পডকাস্ট। আর আজকের এই হেলথ পডকাস্টের এপিসোডে আমরা 15টা দাঁত নিয়ে মিথ ভার্সেস ফ্যাক্টস করতে চলেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যিনি আপনাদের খুব চেনা প্রফেসর চিকিৎসক হিমাদ্রি চক্রবর্তী। স্বাগত জানাই ডক্টর আপনাকে। প্রথমেই যেটা শুরুতে বললাম যে মিথস ভার্সেস ফ্যাক্টস, মানে রুট ক্যানাল করলে আমার দাঁত সারা জীবনের মতো ভীষণ দুর্বল হয়ে যাবে। গর্ভাবস্থায় মায়ের দাঁত থেকে ক্যালসিয়াম নাকি চলে যায়। মাউথওয়াশ সারা দিনের জন্য বা সারা জীবনের জন্য ভীষণ জরুরি। এরকম অনেক ধারণা আমাদের মাথায় ঘুরছে। সত্যি কি সেগুলো, নাকি পুরোটাই ভুল? ডক্টর, প্রথমেই জিজ্ঞেস করি যে রুট ক্যানাল নিয়ে আমাদের যে ভাবনা, রুট ক্যানাল করলাম মানে সারা জীবনের মতো একেবারে দুর্বলতম দাঁত হয়ে গেল। মিথ না ফ্যাক্ট? না, এটা তো মিথ। কারণ অসুবিধাটা হচ্ছে যে রুট ক্যানাল নিয়ে যে ধারণাটা, সেটা হচ্ছে যে অধিকাংশ সময় যেটা আগে হতো, রুট ক্যানাল ট্রিটমেন্ট যখন করতো, রুট ক্যানাল ট্রিটমেন্টটা তো সাকসেসফুল হলো, কিন্তু তারপরে যেহেতু দাঁতের ভিতরে একটা অ্যাক্সেস কাটা হতো, সেটাকে শুধু ফিলিং করে ছেড়ে দেওয়া হতো। উপরে কোরোনাল কভারেজটা প্রপার দেওয়া হতো না। কোরোনাল কভারেজ মানে কিন্তু সবসময় ক্রাউনই হতে হবে এরকম নাও হতে পারে, কিন্তু একটা কোরোনাল কভারেজ লাগে, সেটা অনলে হোক বা একটা ইনলে হোক, কিন্তু একটা কোরোনাল কভারেজ দিতে হয় দাঁতটাকে, ওর যে কাস্প আছে সেগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য। এইবার যেহেতু আগে রুট ক্যানাল করলে এই ধরনের কোরোনাল কভারেজ সবসময় করা হতো না, তাতে এটা অসুবিধা হয়, সেটা হচ্ছে যে দাঁতটা অনেক সময় কামড়ালে কিছুদিন বাদে খেতে গিয়ে ভেঙে যেত। কারণ রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এটা তো মামিফাইড টুথ, সেক্ষেত্রে যেটা হয় দাঁতটা একটু ব্রিটল হয়ে যায়। ওকে। এই কাভারেজটা না দিলে তখন কিন্তু দাঁতটা ভেঙে যেত, লোকের ধারণা হতো দুর্বল হয়ে যেত, দাঁতটা দুর্বল হয়েছে। আসলে তা নয়। আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে রাস্তায় বেরিয়ে বাইক চালালেই যে অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ফাটবে তা নয়। আমি যদি মাথায় একটা হেলমেট পরি, একদম হেলমেটটা পরা হতো না বলেই অ্যাক্সিডেন্ট হয়, মাথাটা ফাট, প্রিকশন নেওয়া হতো না বলেই এই সমস্যা। দাঁতের ক্যাভিটি বা পোকা যেটাকে আমরা বলি, সেটা নাকি বংশগত। না, এটা এক্স্যাক্টলি বংশগত নয়, কিন্তু এটাও ঠিক যে ফ্যামিলিতে যদি কারো ক্যাভিটির হিস্ট্রি থাকে বাবা মার, সেক্ষেত্রে ওরাল এনভায়রনমেন্টটা এরকম হয় যে অনেক সময় ছেলে মেয়ের ক্ষেত্রে ওরাল এনভায়রনমেন্ট প্রায় একই রকম হয়। সেজন্য দেখা গেছে এটা আদৌ জেনেটিক ডিজিজ নয়, কিন্তু এই জিনিসটা একটা ট্রেন্ড আমরা ফলো করে দেখেছি যে যদি বাবা মার ক্যাভিটি হওয়ার ট্রেন্ড বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েরও একটা ট্রেন্ড বেশি থাকবে, কারণ ওরাল এনভায়রনমেন্টটা একই রকম। অতএব এটা সম্পূর্ণ মিথ নয়, আবার সম্পূর্ণ ফ্যাক্টও নয়। বেশ, রোজ যদি কেউ ফ্লস করেন তাহলে এই যে দাঁতের মাঝখানে আমার ফাঁক বেড়ে যাবে, মানে আমাকে দেখতে খুব খারাপ লাগবে ফ্লসিং যদি হয় প্রতিদিন। না, এটা একদম ঠিক নয়। এবার ফ্লস সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফ্লস কিন্তু যাদের পেরিওডন্টাইটিস বা অলরেডি মাড়ি রোগ আছে তাদের জন্য খুব একটা ভালো কাজ করে না, কিন্তু যারা কমন পপুলেশন তাদের জন্য ফ্লস করলে দাঁতের মাঝখানে গ্যাপ হওয়ার কোনো চান্স নেই। এবার কখন গ্যাপটা হয়, দুটো কারণ। একটা হলো ফ্লসটা না, অধিকাংশ লোক বলে ফ্লস করি, কিন্তু আমি দেখেছি এলোপাথারি ফ্লস চালায়। এবার বক্তব্য হচ্ছে তরোয়া একটা ছুরি দিয়ে আমরা বরং তরকারি সুন্দর কাটতে পারি, আর ছুরিটা উল্টো পাল্টা চালালে হাত পাও কাটতে পারে। ডিপেন্ড করছে আমি কিভাবে ছুরিটাকে চালাচ্ছি। অতএব ফ্লস করার সময় ফ্লসকে কিভাবে ইন্ট্রোডিউস মানে সুতো কিভাবে ব্যবহার করবেন এবং সেটাকে কি মুভমেন্ট করছি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট। আর যদি এরকম হয় যে অলরেডি আমার মাড়ি রোগ হয়ে গেছে, সেক্ষেত্রে ফ্লসটা অনেক সময় না একটা
একটা এমন অবস্থা হয়, সে পেশেন্ট হয়তো না জেনেই ফ্লস করছে, আচ্ছা তার যে মাড়ির রোগটা আছে অলরেডি তার দাঁতের মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এবার সমস্ত বদনাম গিয়ে ফ্লসের ঘাড়ে পড়ে। আসল ঘটনাটা হলো তার মাড়ির রোগ আছে, তোমার মাড়ির রোগ নেই, আমার নেই, তুই এই ফ্লস করলে মোটে তাতে ফাঁকা হবে না, কিন্তু তাদের অলরেডি ফাঁকা হওয়ার প্রবণতা আছে, কারণ তাদের মাড়ির রোগ তাদের হয়ে হবে, আছে, হ্যাঁ। তাদের ক্ষেত্রে কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে। অতএব এটা মিথ যে দাঁতে ফ্লস করলে দাঁতে ফাঁকা হয়, দাঁতে ফ্লস করলে দাঁত ভালো থাকে, মাড়িও ভালো থাকে। বেশ। যারা ঠান্ডা পানীয় সেবন করে থাকেন তারা আইস কিউব সেটাকে চিবন, এবং তাতে নাকি দাঁতের পক্ষে সেটা নাকি অত্যন্ত ক্ষতিকারক যদি আইস কিউবটা তিনি চিবিয়ে ফেলছেন, সেটা নাকি আচ্ছা, খুব প্রথম ক্ষতিকর। কথা, আইস কিউব চিবানোটা কিন্তু একটা ধরনের হ্যাবিট। এবার এই হ্যাবিটটা যদি থাকে সেক্ষেত্রে যেটা হতে পারে, দাঁতের সেন্সিটিভিটি বাড়তে পারে। এছাড়া কিন্তু দাঁতের খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, এটাও ঠিক, যদি আইস কিউবটা খুব হার্ড হয়, চিবোতে গিয়ে যদি এনামেলে ক্র্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপত্তি হতেও পারে। অতএব এটা এক্স্যাক্টলি ফ্যাক্ট নয়, কিন্তু এটা মিথই যে আইস কিউব চিবোলে কোনো প্রবলেম হবে। কিন্তু এটা মনে রাখতে হবে, যদি খুব হার্ড আইস কিউব, হ্যাঁ, আইস কিউব সঙ্গে সঙ্গে চিবিয়ে ফেললাম, বেকায়দায় পড়লে কিন্তু এনামেলে ক্র্যাক হতেই পারে। নারকেল তেল, অনেকেই বলেন নারকেল তেল দিয়ে কুলকুচি করা সেটা অত্যন্ত ভালো, ব্যাকটেরিয়া চলে যায়, দাঁত সাদা হয়ে যায়। এই টেকনিকটা একটা নাম আছে, এটা নাম অয়েল পুলিং। ঠিক আছে, তুমি শুনে থাকবে, আমি জানি না তুমি করো কি, আমি তো করি না, কারণ আমাদের ডেন্টিস্ট্রির বইয়ে কিন্তু এরকম কোনো জিনিসের কোনো স্থানই নেই। অয়েল পুলিং করে, সে নারকেল তেল হোক, সর্ষের তেল হোক, বা যে কোনো রকম তেল দিয়ে অয়েল পুলিং করে কিন্তু এই জিনিস আমাদের মাড়ির কোনো রকম উপকার বা অপকার কিছু করে না, করলে কিছু ক্ষতি হবে না, কিন্তু করলে লাভও কিছু হবে না। আচ্ছা, অতএব অয়েল পুলিং এর ব্যাপারে যা শুনছো সব মিথ, মিথ। এগুলোর কোনো ফ্যাক্টস নেই। এই সংক্রান্ত একটা কথা তোমাকে বলে রাখি, এটা তুমি জিজ্ঞেস করার আগেই বলে রাখি, যেহেতু অয়েল পুলিং ফ্লসিং এ নিয়ে কথা হচ্ছে, আমরা একটা মিথ বা সাধারণভাবে দেখি, পেশেন্টের মাড়ি থেকে রক্ত পড়ছে, প্রথম কথা মিথ হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়াটা নর্মাল, এটা নর্মাল নয়। মাড়ি থেকে যদি একদিন একটু রক্ত পড়া আলাদা কথা, কিন্তু রেগুলারলি 2-3 দিন বাদে বাদে পড়ছে, ফ্যাক্ট হচ্ছে তার মানে পেশেন্টের মাড়ির অসুখ আছে, অসুখটার নাম জিঞ্জিভাইটিস, ইট শুড বি ট্রিটেড। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মাড়ির অসুখ হলে, যেটা এইটা যারা শুনবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাড়ির অসুখ হলে অধিকাংশ সময় পেশেন্ট যেটা করেন সেটা হচ্ছে ব্রাশিংটা বন্ধ করে দেন। একদমই তাই। আমি এই প্রসঙ্গে মানে একেবারেই তারা আসতাম। ভাবে যে ব্রাশ করলে আরো ব্লাড বেরোবে, তখন এসে আমাকে বলে ডাক্তারবাবু এই 1 মাস ধরে যে হচ্ছে, হয়তো আমি আমার আঙুল দিয়ে দাঁত মেজে হ্যাঁ, নিচ্ছি, আমি ব্রাশ করছি এই না। যে তুমি কথাটা বলে ঠিক এই হ্যাঁ, কথাটা বলে, এটাই আঙুল বলবেন। দিয়ে দাবি, হ্যাঁ। আমি তাদের বলি আঙুল দিয়ে অন্য কাজ করা যায়, আঙুল দিয়ে দাঁত মেজে যায় না, ঠিক আছে, তার মানে ইটস এ মিথ। ইটস আ মিথ। অতএব মনে রাখবেন, কারো যদি এটা হচ্ছে যে যারা শুনছেন যে আমার মাড়ি থেকে Bleeding মাঝে মাঝে হচ্ছে। ব্লিডিং হচ্ছে, যতক্ষণ ডাক্তারের কাছে যাচ্ছেন ডোন্ট স্টপ ব্রাশিং। আর একটা কথা, ব্রাশিং, ডোন্ট স্টপ ব্রাশিং কথাটা যখন বলছি, এখানে আরো দুটো মিথ তোমাকে আগেই বলে দিই, আমি নিজে শতপ্রণোদিত হয়ে বলছি। একটা মিথ হচ্ছে ব্রাশ যত শক্ত হবে দাঁত তত পরিষ্কার হবে। ঘটনা হচ্ছে একদম উল্টো, ব্রাশ যত শক্ত হবে দাঁতের এনামেলের তত বেশি ক্ষতি হবে। আচ্ছা, দাঁত এবং মাড়িরও তো ক্ষতি হতে পারে যদি অত্যন্ত জোরে কেউ হয়তো দাঁত মাড়ি ছড়ে যায়। অতএব ব্রাশটা হতে হবে আল্ট্রা সফট বা যতটা পারবে নরম। সেকেন্ড ধারণা হচ্ছে যত জোরে ব্রাশ করব তত ভালো দাঁত পরিষ্কার হবে। এর উত্তর হচ্ছে যত জোরে ব্রাশ করব তত দাঁত খারাপ হবে, কারণ আমার দাঁতটা তো বাসন নয়, আর আমার টুথব্রাশটাও স্ক্রচ ব্রাইট নয়, ওটা দিয়ে ঘষে এনামেলটা তুলে ফেললে ওই এনামেলটা কোনোদিন ফিরে আসবে না। অতএব এইটা হচ্ছে মিথ যে হার্ড ব্রাশ দিয়ে ব্রাশ করলে ভালো হবে বা জোরে ব্রাশ করলে ভালো হবে। ফ্যাক্ট হচ্ছে ব্রাশ করতে হবে সফট বা আল্ট্রা সফট ব্রাশ দিয়ে এবং অপটিমাম ফোর্স অ্যাপ্লাই করে। সেটা যদি আপনি না জানেন, ইউটিউবে ভিডিও দেখুন, সেটা কেন যদি বুঝতে না পারেন একজন ডাক্তারবাবুর কাছে গিয়ে সেটা দেখে। আপনি তো আছেনই, আমাদের চিন্তা কিসের। আরেকটা প্রশ্ন হচ্ছে যে গর্ভাবস্থায় একজন মায়ের শরীর থেকে তার দাঁত থেকে ক্যালসিয়াম চলে যাচ্ছে এবং সেটা এটা কি মানে সেটা মানে ট্রান্সফার্ড হচ্ছে টু দ্য বেবি, এটা কি বৈজ্ঞানিক? এটা সুপার মিথ, ঠিক আছে, এরকম কিছুই হয় না। মানে দাঁত থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসতে গেলে আমাকে বুঝতে হবে যে দাঁত থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসতে গেলে ক্যালসিয়ামটা দাঁতের মধ্যে অ্যাজ অ্যাপাটাইট ক্রিস্টাল ট্র্যাপড হয়ে আছে, তাহলে কোনো অ্যাসিডের প্রেজেন্স লাগবে। গর্ভাবস্থায় তো এরকম হয় না যে মায়েরা মুখে অ্যাসিড নিয়ে কুলকুচি করে, তাহলে সেই
ক্যালসিয়ামটা ট্র্যাপড ক্যালসিয়ামটা বেরোবে কী করে, এটা সম্পূর্ণ মিথ। এটা আমিও শুনেছি যে, এবং আমাকে বেশ কিছু পেশেন্ট বলেওছেন যে মায়ের দাঁত থেকেই ক্যালসিয়ামটা গিয়ে বাচ্চার দাঁত তৈরি হয়, এরকম কিছু কিন্তু হয় না, এটা সম্পূর্ণ মিথ। এবং ওনার অ্যাকচুয়ালি এতটাই ভুল ধারণা, এটা মিথ নয়, এটা মিথ্যে, এটা সুপার মিথ। একেবারেই তাই। যাদের দাঁতে ক্যাপ থাকে বা ক্রাউন করা থাকে, তো সেক্ষেত্রে এটা কি মানে এরপরে আর কারোর ক্যাভিটি হয় না, এটা কি সত্যি? না, এটাও ঠিক নয়, মিথ। এটাও ঠিক নয়। এই যে তোমাকে আমি বলছিলাম যে হেলমেট থাকলে রাস্তায়, মনে রাখবে, হেলমেট থাকলে তুমি রাস্তায় বেরোলে তোমার অ্যাক্সিডেন্টের চান্স কম হবে, কিন্তু তার মানে এই নয় তোমার অ্যাক্সিডেন্টের চান্স থাকবে না, তুমি পড়লেই তোমার মাথা ফাটবে না, হেলমেট থাকলে কম চান্স হবে। এবার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমাদের কেরিজ বা দাঁতে ক্যাভিটির একটা হচ্ছে দাঁতটা কিচ্ছু করা নেই, সেখানে একটা ক্যাভিটি হলো, এটাকে আমরা বলি প্রাইমারি কেরিজ। আচ্ছা। এবার দের ইজ সামথিং কল সেকেন্ডারি কেরিজ। সেকেন্ডারি কেরিজটা কি? কোনো একটা ফিলিং বা কোনো একটা ক্রাউন অলরেডি করা হয়েছে, এই দাঁত এবং ফিলিংটা বা দাঁত এবং ক্রাউনটা যেখানে জাংশন, সেখানে খাবার জমে প্লাক জমে সেখানে কেরিজ হলে দ্যাট ইজ কল সেকেন্ডারি কেরিজ। সেকেন্ডারি টু আ ট্রিটমেন্ট ডান। অতএব মনে রাখতে হবে যে আমরা যেটা বলছি ক্রাউন দিলে হয়তো দাঁতের ভেতরে ক্যাভিটিটা হয় না, কিন্তু যেখানে দাঁতটা ক্রাউনের সঙ্গে মিট করছে সেই পার্টে হতে পারে, সেকেন্ডারি কেরিজ হতেই পারে। অতএব ক্রাউন দিলেই আমার দাঁত সম্পূর্ণ 100% সুরক্ষিত, চোখ বন্ধ করে ভরসা করা যায়, এরকম নয়, এটা মিথ। ওকে। আর একদম যারা ছোট ইনফ্যান্টদের ক্ষেত্রে যেটা বলা হয়, বা তার একটু বড় যারা হয়েছে, তাদের দুধের দাঁত যেটাকে বলা হয়, প্রথম যে দাঁত সেটা পড়ে যাওয়া এবং পরবর্তীতে আবার জন্মানো, তো সেই সময় মানে কোনো রকম রুট ক্যানাল ইত্যাদি করা উচিত নয়, এটা অনেক পেরেন্টস, অনেক অভিভাবকরা মনে করেন। আচ্ছা, এই বিষয়ে বলি, আসলে এর মিথটা আরেকটা আগের মিথ থেকে এসছে। আগের মিথ হচ্ছে দুধের দাঁত তো পড়েই যাবে, তার জন্য কোনো ট্রিটমেন্টই দরকার নেই। এটা অ্যাবসলিউট মিথ। কারণ দুধের দাঁতটার শুধু দাঁতের জন্য না, দুধের দাঁতের বিভিন্ন রকম ফাংশন আছে। একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আছে, আমাদের যে জটা বাড়ছে, এবার ওপরের এরপরে দুধের দাঁতের পরে যে পার্মানেন্ট দাঁতটা বেরোবে, সেটা সাইজ তো দুধের দাঁত থেকে বড়, তার জন্য স্পেসটা মেনটেন করতে হবে। তো আগের দাঁতটা যদি দুধের দাঁতটা যদি ট্রিটমেন্ট না করে সেটাকে তুলে ফেলি বা পড়ে যায় সময়ের আগে, তাহলে স্পেসটা মেনটেন হবে না, আমার যে পার্মানেন্ট দাঁত সেটা বেরোবে না। অতএব দুধের দাঁত পড়ে যায় বলে তার ট্রিটমেন্ট করাতে হবে না, এটা কমপ্লিটলি মিথ। এবার তুমি যে কথাটা বলছো, দুধের দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট, প্রথম কথা দুধের দাঁতে যে ট্রিটমেন্টটাকে বলি সেটাকে আমরা পালপেক্টমি বলি, এক্স্যাক্টলি রুট ক্যানাল ট্রিটমেন্ট বলি না, কারণ প্রায় রুট ক্যানালের মতো, কিন্তু রুট ক্যানাল যে মেটেরিয়াল দিয়ে ফিল করা হয় গাটা পাচ্চা, সেটা দিয়ে ফিল করা হয় না। তার জন্য কিছু জিঙ্ক অক্সারিজিনাল সিমেন্ট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা বিভিন্ন রকম সিমেন্ট দিয়ে ফিল করা হয়। কেন? যেহেতু ওই দাঁতটার গোড়াটা বা রুটটা ক্ষয়ে না গেলে নিচের দাঁতটা বেরোতে পারবে না, গাটা পাচ্চা বা পার্মানেন্ট ফিলিং মেটেরিয়াল দিলে ওই রুটটা ক্ষইতে পারে না, সেই জন্য এই প্রসিজারটার নাম পালপেক্টমি। কিন্তু পালপেক্টমি তো দাঁতে যদি ব্যথা হয়, এমন একজন বাচ্চা এলো যার বয়স 7 বছর বা 6.5 বছর, তার একটা মুখের পেছন দিকের দাঁতে ব্যথা হচ্ছে, দুধ দাঁতে। এই দাঁতটা পড়বে 10.5 বছর বয়সে। আমি আবার যেটা বললাম, দাঁতটাকে তুলে ফেললে তো পরের দাঁতটা বেরোতে অসুবিধা হবে, তাহলে 4 বছর ধরে বাচ্চাটা কি কষ্ট হবে? তখন তো আমাকে এই পালপেক্টমিটা করতেই হবে। 4 বছর তো আমি তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে রাখতে পারবো না, তার তো শরীরের জন্য ক্ষতিকর। অতএব দুধের দাঁতের ট্রিটমেন্ট দরকার নেই, বা দুধের দাঁতের পালপেক্টমি বা রুট ক্যানাল ট্রিটমেন্টের মতো ট্রিটমেন্ট করা ঠিক নয়, এটা সম্পূর্ণ মিথ। এই দুটোই খুব সায়েন্টিফিক্যালি যদি আমরা ভাবি, দুটো ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে দুধের দাঁতের ট্রিটমেন্টও দরকার আছে, এবং কোনো সময় পালপেক্টমি দরকার হলে সেক্ষেত্রে পালপেক্টমিও করা যেতে পারে এবং করা উচিত। বেশ। মাউথ আলসার, এবার আসি ওই প্রসঙ্গে। মাউথ আলসার নাকি পেট গরম হলে হয়, ফ্যাক্ট না মিথ? আচ্ছা, এইটা তোমারই কথা শুনে আমার একটা পুরনো গোপাল ভাঁড়ের গল্প মনে পড়ে গেল। সেখানে এই গল্পটা অবশ্য বীরবলের ভার্সনে শুনেছি, যে সেই তাল গাছের ওপরে হাঁড়ি আছে, নিচে আগুন জ্বালিয়েছে, হাঁড়ির ওপরে ভাত রান্না হচ্ছে, কোথায় পেট আর কোথায় মুখ, তাতে পেটের গরম, এত গরম যদি হয় যে আমার মুখের মধ্যে আলসার হয়ে যাবে, তাহলে তো আমার যে ইসোফেগাস, খাদ্যনালী, সে সবসময় পুড়িয়ে চলে আসবে, মানে পেটে তো আগুন জ্বলে যায় না, পেট গরম কি করে হবে? অতএব মাউথ আলসারের 5টা অন্য কারণ থাকতে পারে। ভাইরাল ইনফেকশন, হারপেস থেকে হতে পারে, অ্যাপথাস থেকে, স্ট্রেস থেকে, অ্যাপথাস থেকে হতে পারে, কিন্তু পেট গরম
এটা থেকে মানে এটা তো আমি খুব কম শুনেছি যে কেউ একটা চিকেন রোল খেলো পেট গরম হয়ে তার মুখে আলসার হয়ে গেল, এটা খুব একটা পসিবল না, অতএব এটা সম্পূর্ণ মিথ। সম্পূর্ণ মিথ। ওকে, ইদানিং যেহেতু সোশ্যাল মিডিয়াতে নানান রকম কন্টেন্ট সকলে দেখছেন এবং সেখানে কখনো কখনো বলা হচ্ছে যে ফ্লুরাইড ফ্রি যে টুথপেস্ট সেসব ব্যবহারের জন্য মানে অনেক রকম বিজ্ঞাপন দেখা যাচ্ছে, এটা কি সঠিক নাকি ভুল? আচ্ছা, শুধু ফ্লুরাইড নয়, এসএলএস নিয়েও খুব কথা হচ্ছে যে সোডিয়াম লরিল সালফেট এসএলএস। আমার আগে বেশ কিছু দর্শকরা কমেন্ট করেছেন, হ্যাঁ আপনি তো এসএলএস এর ব্যাপারে কিছু বললেন না। আসলে সত্যি সত্যি সাইন্টিফিক্যালি এসএলএস এর ব্যাপারে কিছু বলার নেই। এসএলএস এর একটা প্রবলেম হচ্ছে যে এসএলএস তো ডিটারজেন্ট, মানে এই যে আমরা দাঁতটা ব্রাশ করি যখন পেস্টটা দিয়ে ওই যে ফেনাটা হয়, এটা এসএলএস তৈরি করে, এটা সাবান। এসএলএস এর অসুবিধাটা কি, আমাদের অনেকে আছেন যারা এসএলএস এ অ্যালার্জিক, যাদের অ্যালার্জিক তারা ব্যবহার করবেন না এসএলএস উইথ পেস্ট। যদি কোনো কারো বটলিং থাকে দাঁতে ফ্লুরাইড হয়ে অনেকে দেখবে ব্রাউন হয়ে গেছে দাঁত, আমাদের এদিকে হয় না। রাজস্থানে যারা চুরু ডিস্ট্রিক্টে জলে খুব বেশি ফ্লুরাইড, তারা ফ্লুরাইড পেস্ট ব্যবহার করবেন না। কিন্তু ফ্লুরাইড ব্যবহার করলেই একটা সাংঘাতিক কিছু হবে, এসএলএস থাকলেই সাংঘাতিক কিছু হবে, এগুলো মিথ। এসএলএস বুড়ো বয়সে বোঝা যায় না, কম বয়সে বোঝা যায়, মাঝে সারা মুখ লাল হয়ে ফুলে উঠবে, বোঝা যাবে এর এসএলএস দেওয়া টুথপেস্ট চলবে না, বাচ্চা বয়সেই বোঝা, মানে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে সেই হ্যাঁ ইমিডিয়েট অ্যালার্জিক রিয়াকশন। তুমি তো এরকম হবে না, তুমি একটা সাবস্টেন্স অ্যালার্জিক আজকে খেলে 5 দিন বাদে গায়ে চুলকুনি হলো, এরকম তো হবে না। অ্যালার্জিক রিয়াকশন ইমিডিয়েট, তুমি জানলে সেখানে ব্যবহার করবে, কিন্তু সবার জন্য এসএলএস সাংঘাতিক খারাপ এরকমটা কমপ্লিটলি মিথ। অনেকে এরকম আছেন যারা দীর্ঘদিন হয়তো কোনো দাঁতের সমস্যায় ভুগছেন এবং সেখানে সমস্ত দাঁত ফেলে দিয়ে আর্টিফিশিয়াল দাঁত লাগিয়ে নেওয়া, এটা কি ফ্যাক্ট না মিথ? মানে এটা কি করা সঠিক না ভুল, মানে এই ধারণাটা? কথাটা হচ্ছে, তুমি যদি এই প্রশ্নটাকে ফ্রেমটাকে আজ থেকে 70-80 বছর পিছনে নিয়ে যাও, ধরো তুমি আর আমি 1960 সালে ডিসকাশনটা করছিলাম, তাহলে কথাটা ঠিকই ছিল, কারণ তখন তো দাঁতের ট্রিটমেন্ট ছিল না, তখন তো দাঁত তুলে ফেলে বাঁধানো দাঁত পড়াটাই দস্তুর ছিল, কারণ দাঁতের অসুখের কী ট্রিটমেন্ট হবে আমরা জানি না। কিন্তু এখন দাঁতের অসুখের জন্য এত রকমের টেকনোলজি, এত রকমের টেকনিক, এত রকমের নলেজ বেস আমাদের কাছে এসছে এবং এত রকমের ট্রিটমেন্ট এসছে, খুব এক্সট্রিম সিচুয়েশন ছাড়া দাঁত ফেলে দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ প্রথম কথা হচ্ছে দাঁত যদি পড়ে যায়, সেক্ষেত্রে যে আমরা, তুমি যেটা বলছো না, সমস্ত দাঁত ফেলে দিয়ে ডেঞ্চার বানিয়ে একদম ডেঞ্চার্স করে নিল, এরকম পেশেন্ট আজকেও আমাদের এখানে নেই তা নয়, আমার কাছে প্রত্যেক মাসে, হ্যাঁ আমি তাদের বোঝাই যে আপনি বুঝতে পারছেন না যে আপনার দাঁতটা যাই আছে সেটা নিজের, তো সেটার ভ্যালু কি, একবার চলে গেলে মুশকিলটা হচ্ছে এইগুলো ইরিভার্সিবল, একবার যদি তুলে ফেলি আপনাকে ফেরত দিতে পারবো না। এইবার বাঁধানো দাঁতটা নিয়ে আপনি আমার পিছনে পড়ে যাবেন, কারণ বাঁধানো দাঁত কোনোদিনই নিজের দাঁতের মতন কোনো এফেক্ট দিতে পারে না। অতএব দাঁতের অসুখ কথাটা যদি ব্রড টার্মে ধরি, তার জন্য দাঁতের অসুখ সারানোর জন্য আজকের দিনে 1000 একটা উপায় আছে। আমরা প্রায় দাঁতের চিকিৎসার ক্ষেত্রে বিষহরি তেলের যুগে চলে এসেছি, যেখানে প্রায় সমস্ত কিছুর কিছু না কিছু অ্যান্সার আছে। ধরো আজ থেকে 15-20 বছর আগে দাঁত নড়লে দাঁত তুলে ফেলা হতো, এখনো হচ্ছে। আমরা যে টেকনোলজিতে কাজ করছি এখন ডেন্টাল স্প্লিন্টিংয়ে, এক্সট্রিমলি আমার ইনস্টিটিউটে এক্সট্রিমলি নড়ে যাওয়া দাঁত নিয়ে পেশেন্ট আসে, অ্যান্ড দে আর সো হ্যাপি। এবং কোথা থেকে আসে তুমি বিশ্বাস করতে পারো না, মালবাজার থেকে শুরু করে নর্থ বেঙ্গল, ভুটান বর্ডার থেকে আসে, কোনো না কোনো সময় আমার কোনো কিছু ইউটিউব বা রিলে দেখেছে, এক্সট্রিমলি নড়া দাঁত, সবাই বলেছে তুলে ফেলতে হবে, সেই দাঁত ফিক্স করে চলে যাচ্ছে। অতএব দাঁতের অসুখ হলেই যে অসুখই হোক, হ্যাঁ কিছু ক্ষেত্রে তো অবশ্যই দাঁত তুলে ফেলতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দাঁত রাখলে নিজের দাঁত, তার বিকল্প কখনোই ডেঞ্চারাস হতেই পারে না। আমাদের বাংলা একটা শব্দ কথা আছে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, কিন্তু দুষ্ট দাঁতের থেকে শূন্য চোয়াল ভালো নয়। দুষ্ট দাঁতকেও শিষ্ট করে রাখার ব্যবস্থা আজকের দিনে আছে। অতএব দাঁত নড়ে কেউ গেলে বা দাঁতের কোনো অসুখ হলে তাকে তুলে ডেঞ্চার পড়বো, এটা কোনো কাজের কথা নয়, এটা সম্পূর্ণ মিথ, একদম। এবারে আসি ব্রেসের কথায়। এই যে ধারণা যে বাচ্চা বয়সেই একমাত্র ব্রেস পরা সম্ভব, যদি তার বয়স বেশি হয়ে গিয়ে থাকে 30-40 বছর, কখনোই সম্ভব না, হাড় শক্ত হয়ে গেছে, অতএব নইব চ, এটা ফ্যাক্ট না মিথ? যখন ধরো তুমি আমি একটু ছোট ছিলাম, তখন মাঝখানে সারা ভারতে একটা সর্বশিক্ষা মিশন শুরু হয়েছিল, মনে আছে? সেখানে সব অ্যাডাল্ট এডুকেশন হচ্ছিল। এবার আমরা একদম ছোটবেলায়, আমাদের আগের বাবা মারা কি শিখেছে, পড়াশোনা ছোটবেলাতেই হয়, বুড়ো বয়সে পড়াশোনা হয় না।
কিন্তু আমরা তো বুড়ো বয়সেও পড়াশোনা শুরু করলাম, লোককে 50-60-এও সাক্ষরতা অভিযান শুরু হলো, তারা ঠিক, সিগনেচার করতে শুরু করলো। অতএব সেটা যদি সত্যি হলো, তাহলে ব্রেস্ট লাগিয়ে ট্রিটমেন্টও 18-20 বছরেই করতে হবে, এটা মিথ। এটা আমরা বেশি বয়সেও করতে পারি। কতদিন, প্রশ্ন করো আমাকে যে কতদিন, কোন বয়স অবধি করা যায়? 80 বছর। 80 বছর অবধি? আমেরিকাতে ট্রেন্ড হচ্ছে 70s পরেও, তারা যেহেতু তাদের সোসাইটি অনেক ওপেন, সেই বয়সে তারা আবার হয়তো তৃতীয় চতুর্থ বিয়ে করছে, তারা তখন সেই বয়সে ব্রেস্ট পড়ে। অতএব ব্রেস্ট পড়ার কোনো মানে হীরক রাজাদের সাথে ছিল না, জ্ঞানের কোনো শেষ নাই। একদম। ঠিক আছে, ব্রেস্ট পড়ার বয়সের কোনো শেষ নাই। আমৃত্যু ব্রেস্ট পড়তে পারো আজকের দিনে, কারণ টেকনিক, তার বায়োমেকানিক্স, তার সিস্টেমস বিগত 25 বছরে এতটাই চেঞ্জ হয়ে গেছে, বয়সটা আজকের দিনে কোনো বাধাই না। অতএব একেবারে। 18 থেকে 20 ক্যাচ দেম ইয়াং অ্যান্ড ট্রিট দেম উইথ ব্রেসেস, এটা মিথ। যে কোনো বয়সেই 8 থেকে 80 ব্রেস্ট দিয়ে ট্রিটমেন্ট করা যায়। এটা একেবারে সঠিক কথা বলেছেন যে জ্ঞানের সত্যি কোনো শেষ নেই, ঠিক সেরকমই মিথেরও কোনো শেষ নেই, কিন্তু হ্যাঁ আমরা আছি ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। ডক্টর, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকমই অনেক ভুল ধারণাকে আমরা তুড়ি মেরে বিদায় করব, কিন্তু তার সাথে সাথে সঠিক তথ্য আপনার কাছে পৌঁছে দেব। হেলথ ইম্প্যাক্ট বাংলার এটাই যে কাজ, আর তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার অপশন তো রইলই, সঙ্গে থাকুন আমাদের।